বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কৃষির তথ্য এবং সেবাদানে কৃষি সম্প্রসারণ অফিস কীভাবে ভূমিকা রেখে চলছে সে সম্পর্কে আলোচনা করব। তোমরা গত ক্লাসে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা সম্পর্কে জানতে পেরেছো, তাই না? কৃষি তথ্য সার্ভিস গণমাধ্যমকে ব্যবহার করে তার কার্যক্রম পরিচালনা করে থাকে, কিন্তু কৃষি সম্প্রসারণ অফিস জনবল দিয়ে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। কৃষি সম্প্রসারণ অফিস কি তা জানতে পারবে। কত প্রকার কৃষি সম্প্রসারণ অফিস আছে তা জানতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে জানতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উইং বা শাখা সম্পর্কে জানতে পারবে। দেখো, কৃষি সম্প্রসারণ অফিস কৃষি সংক্রান্ত তথ্যাবলী, তথ্য প্রযুক্তি, গবেষণা প্রতিষ্ঠান থেকে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমটাকে বলা হচ্ছে কৃষি সম্প্রসারণ কার্যক্রম। অর্থাৎ উৎসস্থান থেকে যার জন্য এই প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রমটা হচ্ছে, তাদেরকে এই কাজে নিয়োজিত করার কার্যক্রমটা হচ্ছে কৃষি সম্প্রসারণ কার্যক্রম। এই কৃষি সম্প্রসারণ কার্যক্রম এর আওতায় বা কৃষি সম্প্রসারণ কার্যক্রম সংক্রান্ত যে সকল অফিস আমাদের দেশে রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটি গাছপালা বা উদ্ভিদ সংক্রান্ত, অর্থাৎ পিওর যে কৃষি রয়েছে, আমরা পিওর কৃষি বলতে গাছপালা সংক্রান্ত যে আবাদ, সেই আবাদকে বুঝে থাকি। এই প্রযুক্তিগুলো যে অফিস কৃষকের কাছে পৌঁছে দেয় সেটি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারপর রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তার মানে প্রাণীদের জন্য বা যারা প্রাণী, বিভিন্ন গৃহপালিত পশু পাখি লালন পালন করে তাদের কাছে সম্প্রসারণ সেবা দেয় যে অফিস, সেটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। যারা মৎস্য চাষি রয়েছে তাদের কাছে সম্প্রসারণ সেবা পৌঁছে দিয়ে থাকে মৎস্য অধিদপ্তর। আরও কিছু রয়েছে, দেখো, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি, অনেকে আমরা অজ্ঞানতাবশত বলে থাকি বিআরডিসি, না, এটা হচ্ছে বিএডিসি। রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি, এটি বিআরডিবি নামে বেশি পরিচিত। রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা এসআরডিআই সাডি। রয়েছে বীজ প্রত্যয়ন এজেন্সি এসসিএ বা সিড সার্টিফিকেশন এজেন্সি। রয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বিএসএফআইসি। রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিডব্লিউডিবি, এটি পানি উন্নয়ন বোর্ড নামে বেশি মানুষের কাছে পরিচিত। রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। প্রিয় শিক্ষার্থী, আমি আমাদের এই উত্তরাঞ্চলে পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত বগুড়ায় জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষা সফরে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি গিয়েছিলাম। এটি আমার দেখা প্রতিষ্ঠান। রয়েছে বাংলাদেশ
তুলা উন্নয়ন বোর্ড। এই যে আমরা নামগুলো জানতে পারলাম, তারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি তথ্য সেবা, কৃষি প্রযুক্তি সেবা কৃষকের কাছে পৌঁছে দিয়ে থাকে। এজন্য তারা সবাই সম্প্রসারণ অফিসের মধ্যে আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থী, বর্তমান কিছু সম্প্রসারণ নীতি বর্তমানে সম্প্রসারণ নীতি চালু করা হয়েছে। এই নীতিটা হালনাগাদ করা হয়েছে, আগেও ছিল, তবে সেটাকে হালনাগাদ করা হয়েছে। এই হালনাগাদ নীতিতে রয়েছে যে সকল শ্রেণীর কৃষকের কাছে সম্প্রসারণ সেবা পৌঁছে দিতে হবে। সকল শ্রেণীর কৃষক মানে অর্থাৎ কেউ চাষি, কেউ ফসল চাষি হতে পারে, অর্থাৎ কেউ গাছপালার চাষ, অর্থাৎ আমরা যারাকে একবারে পিওর কৃষক বলে থাকি। আবার কেউ বিভিন্ন পশু পাখি লালন পালন করতে পারে, তিনিও কৃষক। আবার কেউ মৎস্য চাষ করতে পারে, তিনিও কৃষক। তো সকল ক্যাটাগরির চাষিদের কাছে সম্প্রসারণ সেবা পৌঁছে দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে। তারপরে এই সেবাটাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। তারপরে বিকেন্দ্রীকরণ অর্থাৎ নির্দিষ্ট কিছু বা সেনামুখের কিছু কৃষকের কাছে এই সেবাটাকে সীমাবদ্ধ না রেখে আপামর সকল কৃষকের কাছে সেবা পৌঁছানোর নীতি গ্রহণ করা হয়েছে। তারপরে সমন্বিতভাবে, অর্থাৎ প্রয়োজনে এক বা একাধিক সম্প্রসারণ অফিস তাদের সম্প্রসারণ কার্যক্রমটাকে সমন্বিতভাবে কৃষকের কাছে পৌঁছে দিতে বাধ্য থাকবে। এবার আমরা শেখার চেষ্টা করব এই সকল অফিস থেকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তোমাদের সিলেবাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, আমি এটা নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানতে পারলা যে আবাদ সম্পর্কে, অর্থাৎ জমিতে চাষাবাদ সম্পর্কিত যে সকল কৃষক রয়েছে তাদের জন্য যে কৃষি সম্প্রসারণ অফিস রয়েছে, সেই অফিসকে বলা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা DAE, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের যে সকল কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এর কার্যক্রম সুবিস্তৃত। আমরা জানতে পারছি যে তারা লোকবল দিয়ে তাদের সম্প্রসারণ সেবা কৃষকের কাছে পৌঁছে দিয়ে থাকে। আবার লোকবলের পাশাপাশি তারা অনলাইনেও কৃষি সম্প্রসারণ সেবা দিয়ে যাচ্ছে এই DAE। কিভাবে? তারা ডিজিটাল ক্রপ ক্যালেন্ডার তৈরি করেছে, অর্থাৎ আমরা আমাদের এলাকায় বা আমাদের দেশে যে 30টি কৃষি অঞ্চল আছে, এই কৃষি অঞ্চলের কোন এলাকায় কোন ফসল ভালো হয়, কোন মৌসুমে লাগাতে হয়, সেটাকে তারা একটা ক্যালেন্ডারের মধ্যে নিয়ে এসেছে। তাও আবার সেটা ডিজিটাল ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার থেকে একজন কৃষক তার সারা বছরে কী কী ফসল উৎপাদন করতে চায় সেখান থেকে
প্রিন্ট দিয়ে তারপরে তার কখন তিনি সেটা কখন লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, কখন সার দিবেন, কোন জাত লাগাবেন, কখন তার রোগ পোকা দমন করবেন, কিভাবে করবেন, সমস্ত কিছু ওই ক্রপ ক্যালেন্ডারের মধ্যে রয়েছে। তাছাড়াও তারা তৈরি করেছে কৃষকের জানালা নামে একটি অ্যাপস। এই অ্যাপের মাধ্যমে একজন কৃষক বাংলাদেশে যে সকল ফসল চাষ করা হয় সেই ফসলগুলোতে কি কি বালাই হয় সেই বালাইগুলোর একবারে ছবি সহ সেখানে তথ্য দেওয়া আছে। সেগুলো একজন কৃষক দেখলেই বুঝতে পারবে যে তার জমিতে কি সমস্যা হয়েছে এবং কি সমাধান দিতে হবে, সেটাও সেই অ্যাপসের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম যে তারা সরাসরি সেবা দেওয়ার পাশাপাশি ডিজিটাল সেবাও প্রদান করে থাকে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থী, জেনে নেওয়ার চেষ্টা করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্য এবং উদ্দেশ্য কী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন নিশ্চিত করা। তোমরা কি জানো যে টেকসই উৎপাদন কি? টেকসই উৎপাদন হচ্ছে ফসল লাভজনকভাবে উৎপাদন করাটাই মূল উদ্দেশ্য নয়, লাভজনকভাবে উৎপাদন করার পাশাপাশি সেটা মানুষের, পরিবেশের, প্রতিবেশের কোনো রকমের ক্ষতি সাধন যেন না করে। যেমন একজন কৃষক মাত্রাতিরিক্ত পরিমাণে জমিতে সার প্রয়োগ করে একটি ফসলের ফলন না হয় বেশি পেল বটে, কিন্তু তার জমির সমস্যা হতে পারে, তার জমিতে যে রাসায়নিক ধর্ম আছে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। কাজে একটা ফসল লাভজনকভাবে উৎপাদন করলেই হবে না, বারবার আমরা যেন লাভজনকভাবে ফসল উৎপাদন করতে পারি, সে আবার যে প্রক্রিয়া আমরা উৎপাদন করব সেটার জন্য মানুষের, পশু পাখির, প্রতিবেশের বা ইকোসিস্টেমের জন্য কোনো রকমের ক্ষতি সাধন না করে, সেটা হচ্ছে টেকসই উৎপাদন। তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি ফসলের শুধু লাভজনক উৎপাদনই নিশ্চিত করা না, পাশাপাশি টেকসই উৎপাদনও নিশ্চিত করা। এবার আসো আমরা তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি ও কলাকৌশল সংগ্রহ করে তা গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সম্প্রসারণ। তোমরা জানো যে বিভিন্ন রকমের কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, আবার কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা ভার্সিটি রয়েছে। সেই ভার্সিটিগুলো নিরলসভাবে বাংলাদেশের কৃষকদের জন্য আবহাওয়া, জলবায়ু, আর্থসামাজিক অবস্থা উপযোগী প্রযুক্তি দ্বারা, আপডেট প্রযুক্তি দ্বারা কৃষকদের দেওয়ার জন্য অবিরতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রযুক্তিগুলো তারা সেখান থেকে সংগ্রহ করে কৃষকদের সামনে পেশ করে। কৃষকদেরকে তারা সেই প্রযুক্তিগুলো গ্রহণে উদ্বুদ্ধ করে, তাদেরকে কনভিন্স করে, মোটিভেট করে এবং অবশেষে সেগুলো কৃষকের মাঝে ছড়িয়ে দেয়। এটি হচ্ছে তাদের প্রধান কাজ। তারপরে কি আছে দেখো, কৃষি উপকরণসমূহ কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএডিসি, বিআরডিবি, কৃষি ব্যাংক ও অন্যান্য কৃষি ঋণ দানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা। তোমরা জানো যে কৃষিকাজ করতে গেলে অনেক কৃষি উপকরণ লাগে, তাই না? যেমন সারের প্রয়োজন, তারপরে সেচের প্রয়োজন, বীজের প্রয়োজন। এ সকল উপকরণ সরবরাহকারী আবার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা যোগাযোগ করে। আবার কৃষি ঋণ কৃষকরা অনেক সময় চাষ করতে যে তাদের অর্থ সংকুলন হয় না, তখন তাদেরকে ঋণ গ্রহণ করতে হয়। তো কৃষি ঋণ দানকারী কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর কাছে তারা কি করে যোগাযোগ করে কৃষকদের জন্য সহজভাবে ঋণ প্রদানের ব্যবস্থাটা তারা করে থাকে।
তারপর দেখো বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে সংযোগ স্থাপন করা, যাতে প্রযুক্তি বিস্তারের সাথে কৃষক পর্যায়ের সমস্যাদির সঠিক সমাধান দেওয়া যায়। এখানে তাদেরকে বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রক্ষা করতে হয়। শুধু তারাই যোগাযোগ রক্ষা করে না, তারা কিছু অগ্রগামী বা কিছু ভালো মানের কৃষকের সাথে এই যোগাযোগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা লিয়াজও স্থাপন করে দেয়। ফলে কি হয়, ওই গবেষণা প্রতিষ্ঠানগুলো এই কৃষকদের সাথে কন্ট্যাক্ট করে তাদের গবেষণার বাস্তবায়নটা তাদের জমিতে করতে পারে। তারা এই কাজটা তারা করে থাকে। অবশ্যই এই কৃষকগুলো অবশ্য ওই গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের বাড়ি হয়ে থাকে। তারপর দেখো উপসহকারী কৃষি অফিসারদের প্রশিক্ষণ এবং কৃষক সভা বা উঠোন বৈঠক, কৃষক মাঠ স্কুল, প্রদর্শনী প্লট, মাঠ দিবস ইত্যাদির আয়োজন করা। প্রিয় শিক্ষার্থী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান যে হাতিয়ার বা যেই কর্মকর্তা কৃষকদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তিনি হলেন উপসহকারী কৃষি অফিসার। কাজে তেনাকে যদি ভালোভাবে ট্রেন আপ করানো যায়, তাহলে কি হবে, কৃষি সম্প্রসারণের উদ্দেশ্যটায় ব্যাহত হবে বা সেটাকে ভালোভাবে ফিল আপ করা যাবে না। কাজেই তাদেরকে প্রশিক্ষণের আওতা নিয়ে আসা। পাশাপাশি আমরা আগেই জেনেছি কৃষক সভা বা উঠোন বৈঠকের আয়োজন করে থাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা কৃষক মাঠ স্কুলে আয়োজন করে, তাদের প্রযুক্তিগুলোকে কৃষককে গ্রহণে উদ্বুদ্ধ করে থাকে, প্রদর্শনী প্লট স্থাপন করে, মাঠ দিবসের আয়োজন করে। তারপর দেখো কৃষি বার্তা বা তথ্য ছবি, পোস্টার, লিফলেট, পুস্তিকার সাহায্যে কৃষকদের কাছে যথাসময়ে সেগুলো তারা বিতরণ করে। এই হলো কৃষি সম্পদ অধিদপ্তরের কার্যাবলী। এবার আমরা শিখব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কী কী শাখা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 8টি উইং বা শাখা রয়েছে। একটি হলো প্রশাসন ও অর্থ উইং। এই যে 8টি উইং রয়েছে, এই 8টি উইংয়ের মধ্যে 25,000 কর্মকর্তা কর্মচারী রয়েছে। তবে বর্তমানে নিয়োগপ্রাপ্ত রয়েছে প্রায় 21,000 কর্মকর্তা কর্মচারী। এখানে লোকবলের শর্টেজ রয়েছে। তো যাই হোক, এই লোকগুলোর নিয়োগ, বদলি, তাদের পেনশন, তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা, তাদের তদারকি, এই প্রশাসন এবং অর্থ উইং করে থাকে এবং তাদের বেতনাদি পরিশোধ এই উইং থেকে করানো হয়। তারপর দেখো সরেজমিন উইং, অর্থাৎ মাঠ পর্যায়ে বা মেইন যাদেরকে উদ্দেশ্য করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিষ্ঠা লাভ করেছে, তারা কারা? তারা হচ্ছে কৃষক, তাই না? এই কৃষকদের সঙ্গে যেই উইংটা জড়িত সেটি হচ্ছে সরেজমিন উইং। এখানে দেখো এটিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে অঞ্চলে রয়েছে এডি, যেমন রংপুর অঞ্চল, অর্থাৎ এইটা সাধারণত বিভাগ ওয়াইজ একটা অফিস রয়েছে, সেখানে থাকেন এডি। জেলা পর্যায়ে রয়েছে ডিডি, উপজেলা পর্যায়ে ইউএও বা উপজেলা কৃষি অফিসার, ব্লক বা ইউনিয়ন পর্যায়ে রয়েছে SAAO অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার বা উপসহকারী কৃষি কর্মকর্তা। আগে এনারা ব্লক সুপারভাইজার নামে পরিচিত ছিল, বর্তমানে তাদের পদবিটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই উপসহকারী কৃষি কর্মকর্তায় কিন্তু কি করে, আমাদের
যারা চাষি তাদের সঙ্গে তারা কিন্তু কন্ট্যাক্ট করে থাকে। তুমি খোঁজ নিয়ে দেখবা তোমাদের এলাকায় একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, যিনি তোমার বাবার একজন পরিচিত লোক হতে পারেন, বা তোমার বাবা যদি কোনো ফসলের চাষ করতে সমস্যার মধ্যে পড়ে তাহলে প্রথমে কিন্তু এই উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গেই যোগাযোগ করে থাকে। রয়েছে হর্টিকালচার উইং। আমাদের খাদ্যশস্যের পাশাপাশি আমরা যেন বিভিন্ন রকমের ফলমূল, শাকসবজি, মশলা চাষ করতে পারি, কৃষিতে যেন বৈচিত্র্য নিয়ে আসতে পারি, সেজন্য দানাদার ফসলের পাশাপাশি কৃষকদের মাঝে হর্টিকালচারাল ক্রপ চাষ করার জন্য যে উইং কাজ করে সেটি হচ্ছে হর্টিকালচার উইং। এনারা বিভিন্ন রকমের কন্দাল ফসল, ফুল, ফল, সবজির চারা উৎপাদন করে এবং সুলভ মূল্যে কৃষকের কাছে বিক্রি করে। রয়েছে উদ্ভিদ সংরক্ষণ উইং। এই উইং কি করে? বিভিন্ন রকমের ফসলের বালাই নিয়ে কাজ করে। তারা বালাইগুলোকে আইডেন্টিফাই করে বা শনাক্তকরণ করে এবং কৃষকদের সেই বালাই দমনের কার্যকর ব্যবস্থা বা পদ্ধতি দ্বারা কৃষকদেরকে বাতিলিয়ে দিয়ে থাকে। তারপর আছে উদ্ভিদ সঙ্গ নিরোধ উইং। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমাদের দেশের কোনো উদ্ভিদ বাইরের দেশে রপ্তানি করতে হয়, কিংবা বাইরের দেশের কোনো উদ্ভিদ বা বীজ আমাদের দেশে নিয়ে আসতে হয়, কিন্তু আমরা চাইলেই সেটাকে এক দেশ থেকে অন্য দেশে নেওয়া করতে পারবো না। এখানে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুন রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুন হচ্ছে কোনো দেশের উদ্ভিদের মাধ্যমে রোগ পোকা যেন অন্য দেশের সেটা ছড়িয়ে পড়তে না পারে, সেই কাজটি যে উইং নিয়ন্ত্রণ করে থাকে সেটি হচ্ছে উদ্ভিদ সঙ্গ নিরোধ উইং। এই উইংগুলো সাধারণত আমাদের যে বিভিন্ন বন্দর আছে, স্থলবন্দর, নৌবন্দর, বিমানবন্দর, সমুদ্র বন্দর, এই সমুদ্র বন্দরে তারা কিন্তু তাদের অফিস স্থাপন করে সেখানেই কিন্তু তারা চেক করে থাকে। তারপর আছে প্রশিক্ষণ উইং। তারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করে থাকে। রয়েছে ক্রপস উইং। এই উইং আমাদের দেশের যেসব অর্থকারী ফসল রয়েছে, সেই যেমন পাট, তামাক, চা, এ সকল অর্থকারী ফসলগুলোকে কীভাবে লাভজনকভাবে উৎপাদন করা যায় সে সম্পর্কে কৃষকদেরকে এই উইং ট্রেনিং দিয়ে থাকে। তারপর হচ্ছে প্রকল্প বাস্তবায়ন এবং ICT উইং। সারা বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কী কাজ করবে, তারা এই উইংয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে থাকে। প্রয়োজনে তারা বিভিন্ন রকমের প্রজেক্ট গ্রহণ করে থাকে এই উইংয়ের এই কাজটি। তাছাড়া তারা কি করে, এই DAE-কে পরিচালনা করার জন্য তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালনা করার জন্য রয়েছেন একজন মহাপরিচালক, আর এই সকল উইংগুলোকে পরিচালনা করার জন্য রয়েছেন পরিচালক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তিতে NGO এবং কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান কে ভূমিকা রাখে সে সম্পর্কে আলোচনা করে শেষ করব ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।